1000 বছর পুরনো দুশ্মনী। হাজার বছর পরেও যখন প্রতিশোধের আগুনে দাউ দাউ করে জ্বলছিল, একজন আরেকজনের জানের পেছনে পড়ে থাকে হাজার বছর ধরেই। কিন্তু এর শেষ কোথায়? আদৌ কি কোনো শেষ আছে, নাকি আরো কয়েকশো বছর বা কয়েক হাজার বছর পার হয়ে যাবে এভাবেই? হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। এতক্ষণ যে সিনেমাটি নিয়ে কথা বলছিলাম সেটার নাম কাঙ্গুভা। সূর্যা আর ববি দেওল অভিনীত এই সিনেমায় অ্যাকশনের কোনো অভাবই নেই। তো কথা না বাড়িয়ে চলুন মূল গল্পের দিকে আগানো যাক। সাল 2024। রাশিয়ার এক ল্যাবে বাচ্চাদের ব্রেন ট্রান্সফার প্রক্রিয়া চলছিল। সবকিছু ঠিকঠাকই চলছিল। হঠাৎই জিতা নামের এক বাচ্চা পালিয়ে যায় সেখান থেকে। তাকে ধরার জন্য অনেক রাশিয়ান সোলজার তাড়া করছিল। ঘাসের মাঠের মধ্যে দিয়ে যেতে থাকে ছেলেটা। কিছুক্ষণের মধ্যেই তার সামনে দিয়ে একটা ট্রেন যায়, আর সেই ট্রেনে চড়ে যায় ছেলেটা। তারপর সোলজাররা কিছুতেই আর খুঁজে পায় না ওকে। ঠিক তখনই ছেলেটার মাথায় কিছু আগের স্মৃতি ভেসে ওঠে। ট্রেনের বগির নিচে সে সেগুলোই আঁকাকি করছিল। ঠিক সেই সময়ই ভারতের গোয়াতে দুই বন্ধু এক সন্ত্রাসীকে ধরতে এসেছে, ফ্রান্সিস আর তার বন্ধু। ফ্রান্সিস সন্ত্রাসীগুলোকে বেদম মারতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ডিসুজা নামের লোকটাকে ধরে নিয়ে আসে ওরা। রাস্তা দিয়ে গাড়ি করে যাওয়ার সময় এক মেয়ে চলে আসে, ওর নাম অ্যাঞ্জেলা। এরা দুজনই আসলে বাউন্টি হান্টার। পুলিশ যেসব সন্ত্রাসীদের ধরতে পারে না ওদেরকে এরাই ধরে দেয়, আর তার বিনিময়ে নেয় মোটা অঙ্কের টাকা। ডিসুজাকে পুলিশ কমিশনারের কাছে দেওয়া নিয়ে ওদের মধ্যে ঝামেলা বেঁধে যায়। পরে দুজনে মিলে টাকাটা ভাগ করে নেয়। আসলে 1 বছর আগেও এরা দুজন একে অপরকে খুব ভালোবাসত, কিন্তু সে ভালোবাসা খুব বেশি দিন টিকে না। এ পর্যায়ে কমিশনার আরেকটা টার্গেটকে ধরে দিতে বলে, যার নাম জিতু। কিন্তু এখানে একটা সমস্যা আছে। জিতুর বড় ভাই কম্বোডা খুব বড় মাপের সন্ত্রাসী, তো এটা খুব সাবধানতার সহিত করতে হবে। যদি এদিক ওদিক হয় তবে কম্বোডা খুব রেগে যাবে এবং ওদের জানের পিছনে পড়ে যাবে। কাজ হয়ে যাবে বলে দুজনই সেখান থেকে চলে আসে। একদিকে ফ্রান্সিস দিনরাত এক করে খুঁজছিল জিতুকে, কিন্তু অ্যাঞ্জেলা রিল্যাক্স করছিল। ওর যেন কোনো চিন্তাই নেই। অনেক খোঁজাখুঁজির পরে ফ্রান্সিস খুঁজে পায় জিতুর ইয়ার্ড। সেখানে গিয়ে জিতুকে ধরার সময় ভুলে গুলি লেগে মারা যায় জিতু। ওরা দুজনই প্রথমে ঘাবড়ে যায়, কিন্তু পরে সব ঠিক হয়ে যায়। তবে সমস্যাটা বাধে যখন একটা ছোট বাচ্চা ওদেরকে দেখে ফেলে। এই বাচ্চাটা ফ্রান্সিসের দিকে কেন জানি এক দৃষ্টিতে চেয়েছিল। একই কাহিনী ফ্রান্সিসের সাথেও ঘটে। ছেলেটা যেন ফ্রান্সিসের হাজার বছরের চেনা। তারপরে ওরা দুজনে পালিয়ে চলে আসে। তবে বিপত্তিটা বাধে পরের দিন সকালে। গতকাল রাতে অ্যাঞ্জেলা সেই ছেলেটাকে বাড়িতে নিয়ে এসেছিল। এখন ছেলেটা ওদের দুজনেরই পারফেক্ট স্কেচ বানায় যে এরাই খুন করেছে ওই লোকটাকে। কিন্তু সেগুলোর কোনো তোয়াক্কা না করেই ফ্রান্সিস ছেলেটাকে নিয়ে পালাতে থাকে। ছেলেটার নাম জিতা। গাড়ি করে যাওয়ার সময়ও ছেলেটা একইভাবে তাকিয়েছিল ওর দিকে। হঠাৎ করে জিতা অসুস্থ হয়ে পড়ে। সাথে সাথেই ফ্রান্সিস জিতাকে হাসপাতালে নিয়ে আসে। সবাইকে অবাক করে দিয়ে ডাক্তার জানায় যে জিতার মাথায় সমস্যা আছে, ওর ব্রেন মনে হচ্ছে ট্রান্সপ্ল্যান্ট করা হয়েছে। এগুলো শুনে তো ফ্রান্সিস থ লেগে যায়, কারণ এত ছোট বাচ্চার সাথে কেন কেউ এমনটা করবে। তারপর সব চেক আপ শেষে বাড়িতে নিয়ে আসে ওকে। বাড়িতে আসার পরে জিতা হঠাৎই দেয়ালে আজব সব চিত্র আঁকাতে শুরু করে দেয়। ফ্রান্সিস কিছুই বুঝে উঠতে পারছিল না যে হচ্ছে এটা কি। জিতা কেন জানি ফ্রান্সিসের কাছে খুব শান্তি অনুভব করছিল। রাত্রেবেলা জিতাকে খাবার খাওয়ানোর জন্য হোটেলে নিয়ে আসে ফ্রান্সিস। খাওয়া দাওয়া চলতে থাকলে সেখানে অ্যাঞ্জেলাও চলে আসে, আর ফ্রান্সিসকে ধোকার মাধ্যমে আটকে ফেলে। ঠিক তখনই সেখানে কম্বোডা চলে আসে এবং এটা ওটা জিজ্ঞেস করতে থাকে বাচ্চাটাকে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টার আর আরো গাড়ি নিয়ে প্রচুর রাশিয়ান সৈনিক চলে আসে জিতাকে নিয়ে যাওয়ার জন্য। ওরা এসেই গুলি করা শুরু করে দেয়। এরা একদমই বুঝে উঠতে পারছিল না যে হচ্ছে এটা কি। কিছুক্ষণের মধ্যেই রাশিয়ানরা জিতাকে আটকিয়ে ভ্যানে তুলে চলে যেতে শুরু করে, আর ফ্রান্সিসও ওদের পেছন পেছনই যাচ্ছিল। কেন জানি জিতার উপর ফ্রান্সিসের অনেক মায়া। ওকে যখন নিয়ে যাচ্ছিল তখন মনে হচ্ছিল যে ফ্রান্সিসের নিজের ছেলেকে নিয়ে যাচ্ছে। ঠিক তখনই কাহিনীটা 1000 বছর পিছে চলে যায়। সাল 1070। রোমান সৈন্যরা ভারতের 5টা দ্বীপকে নিজেদের দখলে নেয়ার জন্য 25,000 সৈন্য নিয়ে চলে আসে অ্যাটাক করতে। এক এক দ্বীপের মানুষ এক এক কাজে পারদর্শী ছিল। মান্ডিয়ারের বাসিন্দারা জাহাজ বানানোর কাজে পারদর্শী ছিল। ভেঙ্গারের বাসিন্দারা হাতিয়ার বানানো আর ঔষধ বানানোতে পারদর্শী ছিল। আর এদিকে মুক্কারের বাসিন্দারা শিকার করতে পারদর্শী ছিল। আর্থির বাসিন্দারা মানুষ মারায় পারদর্শী ছিল। তারা কাউকে কিভাবে ক্ষমা করতে হয় সেটা জানতো না।
আর পেরুমাচির বাসিন্দারা যুদ্ধে পারদর্শী ছিল। এই 5টা দ্বীপের মধ্যে রোমান কমান্ডারের পছন্দ হয় পেরুমাচিকে। সর্বপ্রথম এই দ্বীপকেই ওরা দখল করতে চায়। রোমানদের সাথে দ্বীপগুলো চেনা একজন ভারতীয় ছিল। সে মন্ডিয়ারের আরেকজনকে নিয়ে আসে, ওর নাম গুরুয়া। তাকে সাথে করেই পেরুমাচির বাসিন্দাদের ধোঁকা দেওয়ার ফোন দিয়াতে ওরা। তো প্ল্যান অনুযায়ী দুজনে এসে পৌঁছে পেরুমাচিতে। প্রধানের সাথে কথা বলে ওরা দুজন। সে জানায় বিদেশিরা জাহাজ বানানোর জন্য অনেক টাকা দিবে, তো যদি আপনি কিছু লোক দিতেন তবে অনেক ভালো হতো। পেরুমাচির প্রধানও খুব সরল সোজা মানুষ, তো সে 100 জনকে পাঠিয়ে দেয় গুরুয়ার সাথে। এক বনের মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার সময় গুরুয়া সবাইকে বিশ্রাম নিতে বলে, আর সে আগেই সেখানে লোক ঠিক করে রেখেছিল। সবাই মিলে অ্যাটাক করে মেরে ফেলে পেরুমাচির 100 জনকেই। রোমান কমান্ডারের কথা মোতাবেক 100 জনেরই হাত কেটে নিয়ে যায় গুরুয়া। এটা দেখে কমান্ডার তো খুব খুশি হয়ে যায় আর অনেক স্বর্ণমুদ্রাও দেয় গুরুয়াকে। পরদিনই গুরুয়া আবারও পেরুমাচির প্রধানের কাছে 100 জন লোক চায়। প্রধানও দিয়ে দেয় সাথে সাথেই। এবার জঙ্গল দিয়ে যাওয়ার সময় একজন বলে বিশ্রামের সময় হয়নি। এটা শুনে হকচকিয়ে যায় গুরুয়া। আসলে এই লোক গত দিনের 100 জনের মধ্যেই ছিল, কিন্তু কোনোভাবে বেঁচে যায় সে। তবে যেন ধরা না পড়ে যায় এজন্য নিজের হাত নিজেই কেটে দিয়ে দেয় সেখানে, যেন গুরুয়া বুঝতে না পারে যে কোনো লোক মিসিং আছে। কিছুক্ষণের মধ্যেই এন্ট্রি নেয় পেরুমাচির সবচেয়ে ভয়ঙ্কর ফাইটার কাঙ্গা। ওকে দেখেই একদম ভয়ে কেঁপে ওঠে গুরুয়া। তারপর গুরুয়ার লোকজন অ্যাটাক করলে সবাইকে মেরে দেয় ওরা, আর কাঙ্গা শুধু গুরুয়ার হাত কেটে ফেলে। তারপর তাকে নিয়ে চলে আসে গ্রামে। গুরুয়ার বউ আর ছেলে অনেক করে বলে মাফ করে দিতে, কিন্তু কিছুতেই কোনো লাভ হয় না। গত দিনের 99 জনের বিধবা বউ আগুন দিয়ে জ্বালিয়ে দেয় গুরুয়াকে। সাথে সাথে পুরো গ্রামের লোকজন গুরুয়ার বউ আর ছেলেকেও মেরে ফেলতে চায়, কিন্তু কাঙ্গা এটার বিপক্ষে ছিল। লোকজন যখন অনেক ক্ষিপ্ত হতে থাকে তখন গুরুয়ার বউ ওর ছেলের হাত কাঙ্গাকে দিয়ে গিয়ে ঝাঁপ দেয় আগুনে। গুরুয়া আর তার বউ দুজনেই মারা যায়, শুধু বেঁচে যায় ওর ছেলে পুরুয়া। তাকেও মারার জন্য সবাই উঠে পড়ে লাগে, কিন্তু কাঙ্গার জন্য তা সফল হয় না। এদিকে রোমানরা কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। পরে আর্থি দ্বীপে আসে ওরা। আর্থির সাথে পেরুমাচির একটু দ্বন্দ্ব ছিল, তো এটার সুযোগ নিয়ে স্বর্ণমুদ্রা দিয়ে আর্থির সাহায্য নিবে কমান্ডার। আর্থির রাজার নাম উধিরান। তার 3 ছেলে আছে, তারাও খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর ফাইটার। অনেক স্বর্ণমুদ্রার বিনিময়ে পেরুমাচিতে অ্যাটাক করতে রাজি হয় উধিরান। এই খবর পেরুমাচি পর্যন্ত যেতে খুব একটা সময় লাগে না। তারাও যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে, কিন্তু উধিরান জানতো যে পেরুমাচির লোকজন যুদ্ধের আগে পূজা করে তারপর গোসল করতে যায়। তো এই সময় অ্যাটাক করলে পেরুমাচির আর কিছুই করার থাকবে না। তো উধিরান তার 2 ছেলেকে পাঠিয়ে দেয় কিছু সৈন্য দিয়ে, গিয়ে পেরুমাচিকে একদম ধূলিসাৎ করে দিয়ে আয় তোরা। এদিকে পূজা শেষ করে ফিরছিল কাঙ্গা সহ আরো কয়েকজন, আর জঙ্গলের মধ্যেই লুকিয়েছিল উধিরানের ছেলে সহ বাকি সবাই। হঠাৎই ওরা অ্যাটাক করে বসে পেরুমাচির সৈন্যদের ওপর। কারো কাছে কোনো হাতিয়ার না থাকায় ওদের বাজে অবস্থা হয়ে যাচ্ছিল, কিন্তু কাঙ্গা একাই সবাইকে মারছিল। হাতিয়ার থাক বা না থাক, সে যে ফাইটার, তার সাথে কে পারবে। হাতিয়ার সহ সৈন্যদেরকেও এমনভাবে মারছিল কাঙ্গা যে এরা কিছুই না। পরে পুরুয়াকে তার তলোয়ার আনতে বলে, আর এদিকে ফাইট চলতে থাকে। কিছুক্ষণের মধ্যে পুরুয়া তলোয়ার নিয়ে চলে আসে আর আচমকাই কাঙ্গার বুকের মধ্যে ঢুকিয়ে দেয়। কাঙ্গা কিছুই বুঝে উঠতে পারছিল না যে পুরুয়া কেন এমন করলো। আসলে পুরুয়ার বাবা মাকে মারার জন্য কাঙ্গার ওপর অনেক রেগেছিল সে, এজন্যই সে এমনটা করেছে। পরদিন সকালবেলা প্রধানের কথায় সবাই পুরুয়াকে খুঁজতে বের হয়ে পড়ে। কাঙ্গাকে মারতে চাওয়ার জন্য প্রধান এমন ডিসিশন নেয়। এগুলো শুনে কাঙ্গাও বের হয়ে পড়ে পুরুয়াকে খুঁজতে। কিছুক্ষণের মধ্যে পেয়েও যায়, তবে পুরুয়ার রাগ এখনো শান্ত হয়নি। এই জন্য কাঙ্গা পুরুয়াকে কথা দেয় যে তুমি আমাকে মারবে, তবে আগে আমাকে একটা কাজ করতে হবে। আমার গ্রামের সামনে এখন খুব বড় বিপদ, তো আমার গ্রামকে আমাকেই বাঁচাতে হবে। অনেক করে বোঝানোর পরে পুরুয়াকে গ্রামে নিয়ে আসে কাঙ্গা, কিন্তু গ্রামের মানুষ সবাই পুরুয়াকে মারতে চায়। তবে এবারও কাঙ্গা সবার বিরোধ করে। ওর কোনো কথা না শুনে প্রধান পুরুয়াকে কালো জঙ্গলে দিয়ে আসতে বলে। সেখানে যে একবার যায় আর কোনো দিন ফিরে আসে না, এতটাই ভয়ঙ্কর এই কালো জঙ্গল। এটা শুনে কাঙ্গাও সেখানে যাবে বলে জানিয়ে দেয়। অনেক থামানোর চেষ্টা করলেও কোনো লাভই হয় না, কারণ পুরুয়ার মাকে কথা দিয়েছিল কাঙ্গা যে তাকে প্রোটেক্ট করবে সব সময়। ওরা দুজন চলে আসে কালো জঙ্গলে। পরদিন সকালবেলা হঠাৎই পুরুয়ার কান্না শুনতে পায় কাঙ্গা।
আসলে পানির মধ্যে কুমির তাড়া করছিল ওকে। সাথে সাথে ওকে বাঁচানোর জন্য কাঙ্গা পানিতে নেমে পড়ে। পানিতে নেমে কুমিরকে মারা অতটা সহজ না, তবে অনেক চেষ্টার পর কুমিরটাকে মারতে সক্ষম হয় কাঙ্গা। কিন্তু এর মধ্যেই পুড়ুয়ার পায়ে কামড় দিয়ে দিয়েছিল কুমিরটা, তো তার দেখাশোনা করা শুরু করে দেয় কাঙ্গা। প্রথম প্রথম কাঙ্গাকে যেন সহ্যই করতে পারছিল না পুড়ুয়া, কিন্তু দিন কাটতে থাকে আর আস্তে আস্তে কাঙ্গাকে পছন্দ করতে শুরু করে পুড়ুয়া। এদিকে অধিরানের 2 ছেলে মারা যাওয়ায় সে অনেক রেগে আছে। কাঙ্গাকে না মারা পর্যন্ত তার শান্তি নেই। ঠিক তখনই রোমান কমান্ডার এসে পৌঁছে সেখানে, আর অধিরানকে বলে, আমার স্বর্ণমুদ্রা আমাকে ফিরিয়ে দাও, লাগবে না তোমার সাহায্য। তুমি বলেছিলে যে ওদের মারার জন্য তোমার ছেলেরাই যথেষ্ট, কিন্তু সেটা তো আর হলো না। এখন আমরাই মারতে পারবো কাঙ্গাকে, তোমাদের সাহায্যের আর কোনো প্রয়োজন নেই আমার। এগুলা শুনে আরো রেগে যায় অধিরান, সাথে সাথেই মেরে দেয় সেই রোমান কমান্ডারকে। সাথে এটাও জানায় কাঙ্গাকে আমি মারবো, আমার রাস্তায় যেই আসবে তাকেও মেরে ফেলবো আমি। কাঙ্গা শুধু এবং শুধুমাত্র আমার শিকার। এদিকে পেরুমাচিতে সবাই চিন্তিত হয়ে পড়েছে। যুদ্ধ এগিয়ে আসছে আর কাঙ্গা গ্রামে নেই। ঠিক তখনই গ্রামের মহিলারা সাদা জঙ্গলের দিকে যাচ্ছিল। যুদ্ধে তো অনেক ওষুধ প্রয়োজন, সেটার জন্যই গাছ আনতে যাচ্ছিল ওরা। সাদা জঙ্গল দিয়ে ওরা আস্তে আস্তে আগাচ্ছিল, আর সেখানে অধিরানের শেষ ছেলে ওত পেতেছিল ওদেরকে আটক করে কাঙ্গাকে মারবে বলে। পেছনের মেয়েটাকে মেরে দেয় ওরা। তারপর সবাইকে বলে কাঙ্গাকে ডাকতে, কিন্তু কাঙ্গা অনেক দূরে থাকায় সে সময় মতো আসতে পারবে না, জন্য মেয়েদেরকে ফাইট করতে বলে। ওরা কথা বলছিল একটা বাঁশির মাধ্যমে, এটা ওদের একটা সাইন ল্যাঙ্গুয়েজ। এই মেয়েগুলোকে কাঙ্গা নিজেই ফাইট শিখিয়েছিল। তো মেয়েগুলা মারা শুরু করে ওদেরকে, এক এক করে সবাইকে মেরে দেয় মেয়েগুলা। কেন অধিরানের ছেলে এভাবে অ্যাটাক করেছে এটার বিচার নিতে সে পেরুমাচির প্রধান। এখানে বাকি দ্বীপের প্রধানরাও ছিল। এটা 5 দ্বীপের সমস্যা সমাধানের স্থান, অনেকটা আমাদের দেশের কোর্টের মতো। কিন্তু অধিরান দেখতে পায় তার ছেলেকে মেরে ফেলেছে ওরা। এটাতে অনেক রাগান্বিত হয়ে যায় সে, আর এখানেই যুদ্ধ করতে চায়। কিন্তু জাজ তাকে বাধা দিলে আরো 2 দ্বীপের প্রধান সাপোর্ট করে অধিরানকে। এটাতে জাজ আর কিছুই বলে না, শুরু হয়ে যায় যুদ্ধ। অধিরান আর তার লোকেরা পেরুমাচি সবাইকে মারতে শুরু করে দেয়। অধিরানের সাথে বাকি 2 দ্বীপের সৈন্যরাও যোগ দেয় যুদ্ধে। এদেরকে কচু কাটা করতে থাকে ওরা সবাই মিলে। পেরুমাচির প্রধানের গায়ে 3 দ্বীপের তীর এসে লাগে, তো সে অনেক কষ্টে উপরে উঠে তীরগুলো বেঁধে ডাক দিলে কাঙ্গার পাখি এসে নিয়ে যায় সেগুলা। ঠিক তখনই মেরে ফেলে প্রধানকে। তীরগুলো নিয়ে সোজা কাঙ্গার কাছে চলে আসে পাখিটা। তীরগুলো দেখেই কাঙ্গা বুঝে যায় কোন কোন দ্বীপের লোকজন ওদেরকে ধোঁকা দিয়েছে। প্রধান সহ সবাইকে মারার পরে পেরুমাচির দিকে আগাতে থাকে অধিরান সহ বাকি সৈন্যরা। যাওয়ার পথে হঠাৎই তারা কালো জঙ্গলে অনেক আগুন দেখতে পায়। এটাতে ওরা মনে করে পেরুমাচির লোকজন পালাচ্ছে, তো ওরাও জাহাজ কালো জঙ্গলের দিকে নিয়ে যেতে শুরু করে। কিন্তু সেখানে শুধু কাঙ্গা ছিল, আর বাকি সবাই গ্রামেই ছিল। কিছুক্ষণের মধ্যেই অধিরানের লোকজন এসে পৌঁছে কালো জঙ্গলে, আর কাঙ্গা একাই সবাইকে মারতে শুরু করে দেয়। এত মানুষকে এমনভাবে মারছিল যেন তারা কিছুই না, সাপ বিচ্ছু সবকিছু সাহায্য নিয়ে মারছিল ওদেরকে। মারামারি চলতে থাকার এক পর্যায়ে হঠাৎই পেরুয়াকে ধরে নিয়ে যায় অধিরানের লোকেরা। এটাতে পাগল প্রায় হয়ে যায় কাঙ্গার, ওদের পিছা করতে থাকে। কাহিনীটা আবারও 2024-এ ফিরে আসে। এখানে জিতাকে ধরে নিয়ে যাচ্ছিল রাশিয়ানরা, ওদের পিছা করতে থাকে ফ্রান্সিস। কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছে সেখানে যেখানে জিতাকে নিয়ে এসেছে। ফ্রান্সিসের বন্ধু গোলাগুলি করা শুরু করে দেয়, তো বেশিরভাগ সৈন্যই সেদিকে যায়, আর ফ্রান্সিস খুঁজে পায় জিতাকে। এদিকে রাশিয়ানরা প্লেন নিয়ে রেডি, এটাতে করেই নিয়ে যাবে জিতাকে। রাশিয়ানদেরকে মারতে শুরু করে দেয় ফ্রান্সিস। এর মধ্যেই রাশিয়ানরা প্লেনে তুলে ফেলে জিতাকে, তারপর প্লেন চালুও করে দেয়। ঠিক তখনই ফ্রান্সিস বাইক নিয়ে এসে পৌঁছে প্লেনের মধ্যে, মারা শুরু করে রাশিয়ানদেরকে। এদিকে 1070 সালে যখন অধিরান পেরুয়াকে ধরে নিয়ে যাচ্ছিল, তখন সেই জাহাজে কাঙ্গা উঠে পড়ে। তখন অধিরান পেরুয়াকে এক রশিতে বেঁধে ছেড়ে দেয় সমুদ্রের মধ্যে। পানিতে প্রচুর বড় মাছ আছে, পড়লে একদম খুবলে খাবে ওকে। এই জন্য দড়ির অপর প্রান্ত শক্ত করে ধরে ফেলে কাঙ্গা। এই সুযোগে অধিরান মারা শুরু করে কাঙ্গাকে। অনেক মার খেতে থাকলেও কিছুতেই দড়ি ছাড়ছিল না কাঙ্গা। এটা দেখে পেরুয়া নিজেই দড়ি কেটে পড়ে যায় পানিতে, সাথে সাথে মাছগুলো খুবলে খেয়ে ফেলে ওকে। এগুলা দেখে কাঙ্গা একদম পাগল প্রায় হয়ে যায় আর মারতে শুরু করে অধিরানকে।
কিছুক্ষণের মধ্যে মেরে ফেলে অধিরানকে। এদিকে 2024-এ প্লেনে মারামারি চলছিল। ফ্রান্সিস একা হয় একটু ঝামেলাই পড়ে যায় সে। তারপরে অনেক কষ্টে সবাইকে মেরে দেয় আর বাঁচিয়ে নেয় জিতাকে। 1000 বছর আগে পেরুয়াকে বাঁচাতে না পারলেও এবার জিতাকে ঠিকই বাঁচিয়ে নেয় ফ্রান্সিস। এদিকে অধিরান মারা যাওয়ায় কে ওর চিতায় আগুন দেবে এটা নিয়ে বাঁধে এক বিপত্তি। অধিরানের এক জারজ সন্তান ছিল, ওর নাম রাক্তাঙ্গাসন। সে না আসা এক লোক যায় আগুন দিতে, সাথে সাথে এন্ট্রি নেয় রাক্তাঙ্গাসন আর হাত কেটে দেয় ওই লোকটার। তারপর নিজেই বাবার চিতায় আগুন দেয় আর সাথে সাথে কসম খায় যে যতদিন সে কাঙ্গাকে না মারতে পারবে ততদিন সে রাজাও হবে না আর সিংহাসনেও বসবে না। এদিকে ফ্রান্সিস কিছুতেই বুঝতে পারছিল না যে জিতার সাথে এমনটা কেন হচ্ছে, কেই বা ওর জানের পিছনে পড়ে আছে। এ পর্যায়ে জিতাকে দেখা যায় সে অলৌকিক শক্তি ব্যবহার করে গাড়িগুলোকে উপরে তুলছিল। আসলে যে জিতার জানের পিছনে পড়ে আছে সে আর অন্য কেউ নয়, 1000 বছর আগের অধিরানের জারজ সন্তান রাক্তাঙ্গাসান। তার আবার পুনর্জন্ম হয়েছে। আর ফ্রান্সিস আসলে 1000 বছর আগের কাঙ্গা এবং জিতা হলো 1000 বছর আগের পেরুয়া। এরা তিনজনই কোনো এক অজানা কারণে পুনর্জন্ম নিয়েছে, হয়তোবা প্রতিশোধ নেওয়ার জন্য, নয়তোবা বাঁচানোর জন্য। এগুলা জানতে হলে আমাদেরকে দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করুন। আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।